নিজ দেশ মিয়ানমারে নৃশংসতার শিকার ও বাস্তুচ্যুত হয়ে প্রাণ রক্ষায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশের ৯ বছর আজ। প্রতি বছরই স্বপ্ন দেখানো হয় বাস্তুচ্যুতদের প্রত্যাবর্ষণের, কিন্তু রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ভবিষ্যৎ কতদূর তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এদিকে নাগরিকত্ব নিয়ে আরাকানে ফিরতে না পারলেও রোহিঙ্গাদের কারণে ক্যাম্পে বাড়ছে নানা অপরাধ। এতে হুমকিতে পড়েছেন স্থানীয়রাও। তবে বিশেষজ্ঞদের মতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রয়োজন সুনির্দিষ্ট কৌশলগত পরিকল্পনা, মিয়ানমারের বর্তমান বাস্তবতা বিবেচনায় নেয়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলোর সম্পৃক্ততা এবং রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব ও মর্যাদার নিশ্চয়তা। দিনটি উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের মাঠে দলে দলে যোগ দিয়েছেন রোহিঙ্গারা। হবে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। আগস্ট আজকের এই দিনে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছিল। হাজার হাজার রোহিঙ্গা যুবক যুবতী, নারী, পুরুষ সবাই, সকল মানুষ নাগরিক, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল নির্যাতনের ভয়ে। এবং আজকের এই দিনটাকে স্মরণ করবার জন্য উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং এই প্রার্থনা অংশগ্রহণ করার জন্য রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গারা মিছিলে স্লোগানে নিজে নানা ধরনের দাবি নিয়ে তারা সমাবেশস্থলে যাচ্ছে। অর্থাৎ যেখানে আজকে রোহিঙ্গা ক্যাম্পের যে এক্সটেনশন ফোর্ট আছে কুতুপালং ক্যাম্পের, সেখানে তারা জড়ো হবে। অর্থাৎ সকাল 8:30 থেকে এই জনসমাবেশ অংশগ্রহণ করবার জন্য রোহিঙ্গারা আসছে বিভিন্ন ক্যাম্প থেকে। অর্থাৎ কক্সবাজারের যে 32টি বা 31টি ক্যাম্প আছে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে কুতুপালং যে ক্যাম্প আছে সে ক্যাম্পে লোকজন গিয়ে জড়ো হচ্ছে। অর্থাৎ তারা যেটা বলছে হচ্ছে তাদের যে ভাষা, তাদের যে বক্তব্য, সেটা হচ্ছে তারা দেশে ফিরে যেতে চায়। তারা আর বেশি দিন রোহিঙ্গা হয়ে, অর্থাৎ তারা বেশি দিন শরণার্থী হয়ে বাংলাদেশে থাকতে চান না। তারা প্রায় 9 বছর হয়ে গেল, কিন্তু তাদের এখনো একটা মানুষকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তারা চাচ্ছে একটা নিরাপদ প্রত্যাবাসন, তারা চায় তাদের নাগরিক অধিকার, তারা চায় নাগরিক বাসস্থান। অর্থাৎ যে মাটি তারা ফেলে এসছেন, যে ঘর, যে ভিটা তারা ফেলে এসছেন, যে পরিবারকে তারা ফেলে এসছেন, যে আত্মীয়স্বজনকে তারা ফেলে এসছেন, সেই জায়গায় তারা চলে যেতে চাবার। এবং সেটা দাবি করবার জন্যই মূলত আজকের এই জেনোসাইড ডে, তারা আজকের নামটা দিচ্ছে, অনুষ্ঠানের নামটা দিচ্ছে জেনোসাইড ডে। এবং এখান থেকে তারা নানা ধরনের দাবি জানাতে পারে, যে কথাগুলো আমি আগেই বলছিলাম। এখন স্যার আর দেশের মধ্যে আর যাইব গিলা আর জিন্নি কি হক আর হাইর লাফালে আর জুলুম গজে আর দেশের সিটিজেনশিপ লাফালে ইন বেকিন লয়রে আর দেশের মধ্যে আর যেত সর চাই এত আর দেশের মধ্যে আর ওয়াফিস যাবল্লা চাই। এদিকে গণহত্যা দিবস উপলক্ষে আজ বেশ কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গারা জড়ো হয়ে তাদের প্রতি জুলুমের দিনকে স্মরণ করবেন, বিচার চাইবেন বিশ্ব দরবারে, পাশাপাশি জানাবেন জন্মভূমিতে ফেরার আকুতি। তিনটি নানা আয়োজনের খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, দিনটিকে ঘিরে কি ধরনের আয়োজন রয়েছে আজ জানাবেন। তানিয়া, প্রায় 9 বছর ধরে আশ্রিত রোহিঙ্গারা, কক্সবাজারের 33টি রোহিঙ্গা ক্যাম্প আশ্রিত রোহিঙ্গারা দাবি তুলে আসছেন এবং আজকের এই দিনটি পালন করে আসছেন তারা জেনোসাইডকে নামে। এবং মূলত 2017 সালের 25 আগস্টে যে তারা ঢলে ঢলে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এসেছিল আশ্রয় নেওয়ার জন্য, কক্সবাজারে এসেছিল, ঠিক তখন থেকে মূলত তাদের আত্মীয় স্বজন যাদেরকে ভিটি মাটি ছাড়া করেছিল সেদেশের সরকার, এবং দমন নিপীড়নে যারা নিহত হয়েছিল, শহীদ হয়েছিল, তাদের জন্য মাগফিরাত কামনা করা হয়, দোয়া করা হয় এবং তাদের স্মরণে আজকের এই দিনটিকে তারা বিশেষভাবে স্মরণ করে এবং সমাবেশ করে। এবং তারা দাবি তুলে বারবার প্রত্যেকটি দিবসে, প্রতি বছর, এই 9 বছর ধরে দাবি তুলছে যে আশ্রিত রোহিঙ্গা প্রায় 13 লাখ রোহিঙ্গা তারা তাদের ভিটে মাটিতে নাগরিকত্ব নিয়ে ফিরতে চায়, তারা তাদের জন্মভূমিতে ফিরতে চায়, তারা তাদের একটি ট্যাক্সই প্রত্যাবর্তন চায়। আমরা কক্সবাজারের 33টি রোহিঙ্গা শিবির ছাড়াও বাসানছড়ে প্রায় 35 থেকে 40 হাজার রোহিঙ্গা আছে, যাদেরকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সেখানে হস্তান্তর করা হয়েছে। এবং যারা 2017 সাল থেকে মূলত কক্সবাজারে ছিলেন, এই
যে জেনোসাইড ডেটি মূলত প্রতি বছর 2025 সালে পালন করা হচ্ছে, তারা একটি ট্যাক্সি প্রত্যাবাসন এবং তাদের যে রোহিঙ্গাদের তহবিল, আর্থিক তহবিল এবং যে খাদ্য সহায়তা কমে যাওয়া, এটি নিয়েও তারা প্রতিবাদ করছে। এবং সেই প্রতিবাদ থাকছে, পাশাপাশি যে ট্যাক্সি প্রত্যাবাসন বলা হচ্ছে, সেই ট্যাক্সি প্রত্যাবাসনের লক্ষ্যে মূলত তারা তারেক, আমরা ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে যখন আরো তথ্য আপনার হাতে এসে পৌঁছবে। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী তারেক হায়দার ছিলেন আমাদের সাথে। মাগুরা শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স এবং আপিলের রায় পিছিয়ে 31 আগস্ট ঠিক করেছে হাইকোর্ট। বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এই রায়ের নতুন দিন ঠিক করা হয়। এর আগে গত 11 আগস্ট আলোচিত এই মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। 2025 সালের 17 মে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই রায়ে এই মামলার বাকি 3 আসামি সজীব শেখ, রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে পরবর্তীতে এই মামলায় নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। গত বছরের 5 মার্চ রাতে মাগুরার নিজ নান্দুয়ালি এলাকায় নিজের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী শিশুটি। তার বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী মাইনুল মারুফ যুক্ত হয়েছেন হাইকোর্ট থেকে এবং একই সাথে আমাদের আরেক সহকর্মী শরীফ তেহরান টুটুল যুক্ত হয়েছেন মাগুরা থেকে। আমরা প্রথমে মাইনুল মারুফের কাছে যেতে চাই। বলা হয়েছিল যে যেহেতু এর আগে গতকালই কিন্তু আরেকটি রায় হয়েছিল, এরপরে কিন্তু আজকে রায়ের জন্য আসিয়ার মামলার এই দিনটি নির্ধারিত ছিল। তবে রাষ্ট্রপক্ষ আবেদন করে যে তাদের একটু অন্যান্য কার্যক্রম ছিল হয়তো রাষ্ট্রপক্ষের হাতে, এই কারণে তারা আবেদন করেছিল যাতে মামলাটি পিছিয়ে দেওয়া হয় রায়ের জন্য, এবং সেই অনুযায়ী কিন্তু আদালত সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু রায়ের জন্য পরবর্তী তারিখ 31 তারিখ নির্ধারণ করেছেন। এবং আমি যদি আসিয়ার মামলার বিষয়ে যদি বলি, এই মাসেই কিন্তু যে গত বছর মার্চে যে নির্মম ঘটনাটি ঘটে তার কিন্তু মৃত্যুদণ্ডের বা যে ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি কিন্তু শুরু হয় হাইকোর্টে। এবং এই যে আসিয়ার যে হত্যাকারী বা ধর্ষণকারী হিটু শেখ, তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, ফলে রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু একজন আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছিল এবং সেই আইনজীবী কিন্তু তার পক্ষে এখানে যে ডেথ রেফারেন্সের শুনানি এবং আপিল শুনানি করেন। এবং তারই প্রেক্ষিতে কিন্তু শুনানি শেষে আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করেছিলেন গতকাল শুনানি শেষ হওয়ার পর। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তা এখন পিছিয়ে দেওয়া হলো, আগামী 31 তারিখ রায় ঘোষণা হবে। এবং এই ঘটনায় যদি বলি, এটি ছিল এই আসিয়ার যে হত্যাকাণ্ড, এটি ছিল মূলত রামিসা হত্যাকাণ্ডের আগে সবচেয়ে দ্রুততম মামলার রায় বিচারিক আদালতে। অর্থাৎ রামিসার যে ঘটনাটি আমরা দেখেছি যে আরেকটি নির্মম ঘটনা, সেই ঘটনায় মাত্র 6 থেকে 7 কার্যদিবসের মধ্যে রায় হয়েছিল, কিন্তু এই আসিয়ার মামলাটি গত বছর ছিল এর আগ পর্যন্ত সবচেয়ে দ্রুততম সময়, এটি মাত্র 13 কার্যদিবসের মধ্যে রায় হয়েছিল। এবং এই ঘটনায় প্রায় 20 জনেরও বেশি মানুষ কিন্তু সাক্ষ্য দিয়েছিলেন এবং তাদের সকলের সাক্ষী কিন্তু উঠে এসেছিল হিটু শেখ কিভাবে কি ঘটনা ঘটিয়েছিলেন। বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ছোট্ট আসিয়া, যেখানে তার আদরে থাকার কথা, সমাদরে থাকার কথা, সেখানে কিন্তু সেই মেয়েটি কিন্তু ধর্ষণের শিকার হয় এবং নির্মমভাবে বেশ আহত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসাধীন রাখা হয় দেশের প্রথমে মাগুরায়, তারপর ফরিদপুরে, তারপর ঢাকার বড় বড় যে হাসপাতালগুলো, ঢাকা মেডিকেল, সেখান থেকে সিএমএইচ, সব জায়গায় কিন্তু তার সর্বোচ্চ চিকিৎসার চেষ্টা কিন্তু হয়েছিল, কিন্তু কোনো সব লড়াই শেষ করে প্রায় 7 দিনের মতো 8 দিনের মতো লড়াই করেছেন সে মৃত্যুর সাথে। লড়াই শেষে সে কিন্তু অবশ্যই পরাজয় মেনে কিন্তু পৃথিবী ছেড়ে চলে যায়। আসিয়ার এই নির্মম ঘটনা কিন্তু সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি দ্রুততম সময়ের মধ্যে এই রায়টি হয়েছিল এবং এই রায়ে যাতে দ্রুত হয় আরও এবং সুন্দরভাবে যেন হয়ে যায় মামলাটির কার্যক্রম, তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু স্পেশাল আইনজীবীও নিয়োগ দেওয়া ছিল, যিনি মাগুরায় গিয়ে এই মামলাটি লড়েছিলেন। তারপর কিন্তু এই হাইকোর্টে মামলাটির ডেথ রেফারেন্সের জন্য আসে। হাইকোর্টের পরবর্তীতে গত প্রায় 1 বছর মতো ঝুলেছিল। তারপর হাইকোর্টে বিশেষ বেঞ্চ যখন গঠন করা হলো, সে বিশেষ বেঞ্চে এই মামলাটির শুনানি শুরু হয় এই মাসে এবং শুনানি শেষে কিন্তু অবশেষে আজকে রায়ের জন্য থাকলো, পরে পিছিয়ে দেওয়া হলো আগামী 31 তারিখ হয়তো এই মামলায়। আমরা ফিরবো আবারও আপনার কাছে মাইনুল মারুফ, আপনি আছেন আমাদের সাথে।
হাইকোর্ট থেকে। আমরা এই মুহূর্তে মাগুরা যেতে চাই, আমাদের আরেক সহকর্মী শরীফ তেহরান টুটুলও যুক্ত আছেন। টুটুল, এই রায়ের তারিখ পেছানো নিয়ে নিশ্চয়ই এর মধ্যে স্বজনদের কাছে খবরটি পৌঁছে গেছে। স্বজনরা কোনো প্রতিক্রিয়া দিয়েছে কিনা, এবং একই সাথে সেখানকার এলাকাবাসী তারাও কোনো ধরনের প্রতিক্রিয়া দিয়েছে কিনা? আসিয়ার যে বাড়ি জারিয়া গ্রাম, ঠিক সেই জারিয়া গ্রামে আমি এসেছি। আমি এখানে ইতিপূর্বে অনেকের সঙ্গে কথা বলেছি এবং গ্রামবাসী কিন্তু এই রায় পেছানোর জন্য কিন্তু তারা এক ধরনের আশঙ্কা প্রকাশ করেছে এবং তারা বলেছে যে এই রায় আরো আগে হওয়া উচিত ছিল এবং তারা মনে করছে যে এই রায় পেছানোর কারণে তারা আশঙ্কা প্রকাশ করছে এবং রায় নিয়ে তারা যথেষ্ট সন্দিহান। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই আসিয়ার মা আয়েশা বেগমের সাথে। আমরা আয়েশা বেগমের প্রতিক্রিয়া জানতে চাই যে আচ্ছা, এই যে রায়টা আজকে হওয়ার কথা ছিল পিছাই গেল, এটা আপনি কি সন্দেহ প্রকাশ করেন কিনা? সন্দেহ তো আছেই, কারণ আজকে 1.5 বছর হয়ে গেল। আজকে করতে 1.5 বছর হয়ে গেছে, আজকে আবার দিতেছে, তাও দিল না। তাইতে তো সন্দেহ আসে। আমি তো বলতেছি যে সরকার যদি আমার বিচার করতে পারে করবি, না হলে ছেড়ে দিবি, এছাড়া আমার কোনো অভিযোগ নেই। আপনি কি কোনো এই যে রায় পেছানোর কারণে কি আপনি কোনো সন্দেহ পোষণ করেন কিনা যে এই রায়ের যেটা ছিল নিম্ন আদালতে সেটা রায় পরিবর্তন হতে পারে, এই ধরনের কোনো আশঙ্কা, বা আপনি পারিবারিকভাবে কোনো আশঙ্কার মধ্যে আছে কিনা, কোনো হুমকি বা এই ধরনের কোনো কিছু? বইয়ের ভিতর তো আছে, ধরুন তার ছেলেরা ছাড়া পাইছে, দিন গেলে এই জায়গায় আসে সজীব, তা আমার তো ভয় করে। আমার আর একটা মেয়ে স্কুলে যায়, সেও তো ছোট, 11 বছর বয়স, তারা নিয়ে ভয় করে, ছেলেটা নিয়ে ভয় করে। তা ধরুন আজকে যদি সরকারের কাছে আমি যদি বড় লোক হতাম, আইনজীবীদের টাকা দিতে করতাম, তাহলে মনে হয় তোমার বিচারটা সঠিক হতো। আচ্ছা, একটা জিনিস, এই এই আপনি যে মামলা করেছিলেন সেই মামলা 4 জন আসামি ছিল, নিম্ন কোর্ট 3 জনকে খালাস দিয়েছে এবং একজনকে ফাঁসি দিয়েছে। এইটা কি আপনি আসলে কতটুকু মেনে নিয়েছেন? না, আমি এত খুশি না। আমি সেই কালের থেকে কইছি, এটা আমি খুশি না। আমার বিচার ধরুন মনে মনে তো হয় নেই। আজ তাও এই ডেরে রায় দিল, তাও ফাঁসি দেয়নি। তা আমি কিসের আশায় বসে রয়েছি? আমার তো কোনো আশা নেই। তানিয়া, শুনছিলেন যে এই মামলায় যে 4 জন আসামি ছিল তার মধ্যে নিম্ন কোর্ট কিন্তু 4 জনের মধ্যে 3 জনকে খালাস দিয়েছে এবং একজনকে কিন্তু ফাঁসিতে দিয়েছে। ধন্যবাদ টুটুল, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম আসিয়ার মার প্রতিক্রিয়া। অনেক ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে ধন্যবাদ মাইনুল মারুফ আপনাকেও। নিশ্চয়ই আমরা পরবর্তীতে এই বিষয়ে আরও খবর জানবার জন্য ফিরে আসবো আপনাদের কাছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেতে চাই, সেখানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার কথা বলছিলাম, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। The reality is that the confidence of investors still needs to be reinforced, and this requires transparency, it requires policy predictability, regulatory clarity, and a genuine level playing field. It's why the reform agenda that we talk about with your authorities, but also with you today, and with your business, why that reform agenda matters not only politically but also economically. So there are some important points here. We are here to build a relationship, a partnership among equals, this eye-to-eye approach that I mentioned. We insist that sustainable development is about building alliances and not dependencies. Our Global Gateway strategy, which is the European Union's strategy to support smart, clean and secure connectivity and investment around the world, is going to mobilise over 400 billion euros of investment by 2027, when this period comes to an end. In Bangladesh, through Global Gateway, we are investing in renewables, infrastructure, and the broader enabling environment for sustainable growth already. Which brings me to make the point that the EU, again, is going through an evolution in the way it engages with Bangladesh. So, not only this shift from the old lens to the new, but also in terms of development cooperation, moving from a primary focus on grant financing to stepping in and sharing the way that we do things, to something that is much more about blended finance, lending, guaranteeing lending and investment from the private sector, as well as from our countries, our member states, and also helping in this manner unlock investment and supporting reform. So we are stretching our resources. দর্শক, আমরা তখন সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার কথা বলছিলেন, সেখানে যুক্ত ছিলাম।
সচিব পরিচয়ে কারো কাছে জমি কেনার কথা বলে টাকা আত্মসাৎ, কাউকে আবার সরবরাহকারী বানিয়ে দেওয়ার আশ্বাস। বিশ্বস্ততা অর্জনে বৈঠক করা হতো জাতীয় সংসদ ভবনের ক্যান্টিনে। এমনই এক প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ভুক্তভোগীরা বলছেন, দামি গাড়ি আর সংসদ ভবনের ভেতরের প্রতিবার সাক্ষাতেই ফাঁদে পড়েছেন তারা। সুমন তানভীরের প্রতিবেদন। সোমবার সকালেই ময়মনসিংহের গফরগাঁ থেকে এসেছিলেন রাজধানীর ঢাকায়। ব্যবসার কাজে এক ব্যক্তির সঙ্গে বৈঠকরত অবস্থায় ডিবি পুলিশ ধরে আনে মিন্টু রোডের কার্যালয়ে। আল্লাহ পাকের অশেষ রহমত, সময় মতো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে রক্ষা করছে। প্রথমে আতঙ্কিত থাকলেও এখন এই ব্যবসায়ীর চোখে আনন্দ অশ্রু। প্রতারকের খপ্পর থেকে একটুর জন্য বেঁচে গেছেন তিনি। গ্রাম থেকে আসছি, আমাদেরকে বলছে এই ফার্নিচার এই মানি অর্ডার দিবে 71,40,000 টাকা করে। 1 মাস যাবত এরকম আলোচনা চলতেছে। নাম দিছে উনি আমার কাছে বলছিল, সে উনি কি নাকি আনোয়ার চৌধুরী। ব্যবসায়ীদের সঙ্গে ধরে নিয়ে আসা মাঝখানের এই ব্যক্তি নিজেকে পরিচয় দিতেন সচিব হিসাবে। টার্গেট ঠিক করে সাক্ষাৎ করতে তাদের ডাকতেন জাতীয় সংসদে, আর তার এই প্রতারণার কাজে সহযোগিতা করতেন বাকিরা। ডিবি পুলিশ বলছে, নিজেকে সচিব পরিচয়ে জমি কেনার ফাঁদ পাততেন। একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে সেটি আবার কিনে নেওয়ার লোভ দেখানোই ছিল তাদের ব্যবসা। আস্থা অর্জনের জন্য যে সচিব মহোদয় উনি পরিচয় দেন শফিকুল ইসলাম নাম ধারণ করেন, AKM আব্দুল সালাম নাম ধারণ করে উনি আবার এই বিশ্বাস অর্জনের জন্য উনি সংসদ ভবনের ভিতরে, এটা 6 তলায় রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে নেতাদের সাথে মিটিং করে। সবসময় উনি গাড়ি ব্যবহার করেন, নতুন নতুন গাড়ি ব্যবহার করেন। ওনার জিজ্ঞাসাবাদে উনি বলছে যে এই গাড়িগুলো সবগুলো গাড়ি উনি ভাড়া করে নিয়ে আসছে। সদস্য আছে যার নাম হচ্ছে হাবিব পরিচয়, হাবিব সাব্বির, এইভাবে বিভিন্ন নাম ধারণ করে একজন সদস্য আছে, সেই বিষয়টা ডিল করতো। তো তাকে গ্রেপ্তার করলে আমরা জানতে পারবো। এই ফাঁদে এ পর্যন্ত কতজন নিঃস্ব হয়েছে তা নিশ্চিত নয় গোয়েন্দারা। তবে ভুক্তভোগীরা নিজ তাগিদেই সন্ধান পেয়েছেন অসংখ্য চুক্তিনামার। এই জায়গাটাই বেচছে 1,75,00,000 টাকা বিক্রি করে 15 লক্ষ টাকা বানিয়ে নিছে, ঠিক আছে। এরপর আরেকজনের কাছে এরকম 1,70,00,000 টাকা বেচছে 10 লাখ টাকা বানিয়ে নিছে। এরকম আরেকজনের কাছে 1,70,00,000 বেচছে 7 লাখ টাকা বানিয়ে নিছে। অলরেডি 7-8টা প্রমাণ আমার কাছে আছে। সাভারের কবিরপুরের নির্দিষ্ট জমির ওপরই প্রতিবার ফাঁদ পাততেন এই প্রতারকরা। যাত্রাবাড়ির বুলবুল বলছিলেন, তাকে অধিক লাভের লোভ দেখিয়ে সাভার নিয়ে গিয়ে একটি জমিতে বায়না করানো হয়। আমরা 20 লাখ টাকার আমরা নিয়ে হেন, আপনারা আমরা 10 লাখ টাকা আরও বেশি দিয়ে দেবেন। তারপর আমি যাম রোহিঙ্গা ক্যাম্পে বাসান ট্যাগ ওই মনে আইসে এই 1 মাসের ভিতরে আমি রেজিস্ট্রি করে হলাম। বুঝতে পারি না যে এইরকম মানুষ এরকম, আর সংসদ ভবনের ভিতরে নিয়ে গেছে, আর এত সুন্দর কথা আমরা বুঝতে পারিনি। ডিবি পুলিশ জানিয়েছে, জীবনের কোনো এক সময় এই ভুয়া সচিবও একইভাবে প্রতারণার শিকার হয়েছিল। তারপর থেকেই নিজেই গড়ে তোলেন একটি চক্র। দেশের বাইরে থেকে 10-12 বছর থাকার পর দেশে আসেন, দেশে আসার পর উনি নিজেও প্রতারিত হয়েছেন। সুমন তানভীর, 71, ঢাকা। জ্বালানির তীব্র সংকটে দেশের প্রায় 1850 বস্ত্রকলের অর্ধেকই এখন বন্ধ। এভাবে চলতে থাকলে বাকিগুলো দ্রুত বন্ধ হবে বলছে বস্ত্রকল মালিকদের সংগঠন BTMA। অন্যদিকে গার্মেন্টস মালিকরাও বলছেন, দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎবিহীন হয়ে বন্ধ থাকছে কারখানার উৎপাদন। এমন যখন পরিস্থিতি, তখন জ্বালানি নিয়ে সরকারের মন্ত্রীদের এক এক সময় এক এক ধরনের বক্তব্যে ক্রেতা প্রতিষ্ঠানগুলো ক্রয়োদশ দেয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশের বেশিরভাগ বস্ত্রকল চলছে উৎপাদন সক্ষমতা কমিয়ে অথবা পড়ে আছে বন্ধ হয়ে। কারণ প্রয়োজন মতো পাওয়া যাচ্ছে না কারখানা চালানোর অন্যতম কাঁচামাল গ্যাস। এই খাতের উদ্যোক্তারা বলছেন, এরপরও দিতে হচ্ছে শ্রমিকের মজুরি এবং ব্যাংক ঋণের চড়া সুদ। অথচ কবে নাগাদ জ্বালানি সমস্যার সমাধান হবে সেটি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। BTMA-তে ধরেন 1850টি ফ্যাক্টরি আছে, 900টি বন্ধ। আজকের যদি হিসাব টান দেন, আমার মনে হয় এটার সংখ্যা আরও বেশি। ব্যাংকে সময় মতো টাকা আমি দিতে পারি না, আমার লোন ঋণ খেলাপি হচ্ছে। এমন অবস্থায় আমরা যাচ্ছি সমগ্র দেশ এই সংকট নিয়ে। আমার তো মনে হয় এটা আরও কিছুদিন চললে দুর্ভিক্ষই হতে পারে।
এখন পর্যন্ত আমরা এনার্জি মিনিস্টারের সাথে দেখা করতে পারিনি। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন জ্বালানির অভাবে তাদের কারখানাও বন্ধ থাকে দিনের বেশিরভাগ সময়। বায়াররাও কিন্তু আমাদেরকে বারবার এটা নিয়ে কিন্তু কনসার্ন এবং জিজ্ঞাসা করতেছে, প্রতিদিন যে 4-5 ঘন্টা লোডশেডিং হচ্ছে, এই পরিস্থিতিতে আপনি তো প্রোডাকশন করতে পারছেন না, যে ভলিউমের অর্ডারটা আপনাকে দিব আপনি কি যথাসময়ে আপনি কি শিপমেন্ট করতে পারবেন? তো সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন আমাদের দ্রুত বিদ্যুৎ গ্যাস আমাদেরকে যেন সরবরাহ করে থাকে। 2 বছর 1 বছর এগুলো করলে এই দেশে পার্টশিপের মতো এই ব্যবসা আর থাকবে না, আরএমজি সেক্টর থাকবে না। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে কাতার এবং ওমান থেকে চুক্তি অনুযায়ী গ্যাস না পাওয়ায় তীব্র হয়েছে জ্বালানি সংকট। অন্যদিকে যন্ত্রবিকল থাকায় আমদানি করা এলএনজিও সময় মতো খালাস করা যাচ্ছে না। জ্বালানি নিয়ে সরকারের মন্ত্রীদের এক এক সময় এক এক বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় রপ্তানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও জানিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। আমাদের এই মেসেজগুলো তো চলে যাচ্ছে আমাদের বায়ারদের কাছে, আর যখনই বায়ারের কাছে মেসেজটা চলে যাচ্ছে বায়াররা কিন্তু তখন একটু শঙ্কিত থাকে যে ফার্দার যে অর্ডারগুলো আছে এগুলো প্লেস করবে কিনা, এবং যেগুলো প্লেস করা আছে এগুলোকে শিপমেন্ট কিভাবে নিবে। অর্থনীতিবিদরা বলছেন জ্বালানি নিয়ে সরকারের সমন্বিত পরিকল্পনা স্পষ্ট করা উচিত। আগের জায়গা থেকেও আমরা খারাপ জায়গায় চলে গেছি, কারণ আমার কিছু টেকনিক্যাল সমস্যাও হয়েছে আমদানি পর্যায় থেকে। দ্বিতীয় হলো আমার বহির্বিশ্বের বাজারের কারণে আমি কতগুলো চাপের মধ্যে পড়েছি। স্বল্প মেয়াদের সমস্যা কাঠামোগত সমস্যার মধ্যে যে পার্থক্যটা আছে এইটাকে পলিসি মেসেজিং এর জন্য আমাদের সুস্পষ্ট করতে হবে। পেট্রোবাংলা তথ্য বলছে দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। এর মাঝে সরবরাহ হতো 270 কোটি ঘনফুট। স্থানীয় উৎস থেকে যোগান হয় 170 কোটি, বাকি 100 কোটি ঘনফুট আমদানি করে। তবে বর্তমানে আমদানি নেমেছে প্রায় 50 কোটি ঘনফুটে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। যশোরের সরসায় লোডশেডিংয়ে ক্ষতির মুখে পড়েছেন মাছের খামারিরা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানিতে অক্সিজেনের সংকট তৈরি হয়ে পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। দেখা দিয়েছে ভয়াবহ মাছের মরক। ঘের মালিকদের দাবি এতে ক্ষতি হয়েছে প্রায় 15 কোটি টাকা। এসএম মুসলিম উদ্দিন পাপ্পুর তথ্য ছবিতে বিস্তারিত। শার্শা উপজেলার বাহাদুরপুরের সোনামুখ বিলে স্বজনের মৎস্য ঘেরে গত 22 আগস্ট রাতে হঠাৎ বিপুল সংখ্যক মাছ মারা যেতে শুরু করে। ঘের মালিকের দাবি লোডশেডিং এর কারণে পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা যায়নি, এতে মাছ মারা যাচ্ছে। মৎস্য খামারিদের দাবি ঘেরে বিপুল পরিমাণ পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। কোটি টাকার মাছের খাবার বাকিতে নেয়ার পাশাপাশি ব্যাংক ঋণও রয়েছে তাদের। কিন্তু গতকাল রাত্রে আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। খামারিদের অভিযোগ, এমন ঘটনার পর প্রশাসন বা মৎস্য বিভাগের কেউ খামারে আসেননি। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তার দাবি জানান তারা। গতকাল রাত 1টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করে। অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায় এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। ব্যবসা যে চালাবে এই পরিমাণ কোনো অ্যাবিলিটি নেই। তারা তো প্রচুর পরিমাণ দিনাও আছে, ব্যাংক দিয়ে খাদ্যর দোকানে তো সম্পূর্ণ খাদ্য তো বাকিতেই নেওয়া হয়। বাকি খাদ্যর দোকানে তো অলরেডি মনে করেন না হলেও 15 থেকে 15 কোটি টাকা হয়তো খাদ্যর দোকানেই পাবে। তবে বিদ্যুৎ বিভাগের দাবি জাতীয় গ্রিডে ঘাটতির কারণে সারা দেশেই লোডশেডিং চলছে। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই। এখন আসলে যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক, কারণ আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের 40 মিনিট লোডশেড ছিল। শাকিলা শম্পা, 71। দর্শক, ফিরব দেশের খবরে। এই মুহূর্তে সচিবালয় তথ্য উপদেষ্টা বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। 500 শয্যার 15 তলা সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন। এটা চালুর ফলে হাসপাতালটির মোট শয্যা 1000-এ উন্নীত হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে এই সরকার বলেছে জনগণের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য সব বরাদ্দ বাড়ানো হয়েছে এবং সেগুলো রিফ্লেকশন আমরা এর মধ্যে দেখছি এবং সরকার যে ব্যাপারে মনোযোগী সেটা নিশ্চিত হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের রেগুলার যে কাজ তারা করে যাচ্ছেন। 25টি মামলা করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানকে, 67 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আপনারা খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে মোবাইল কোর্টগুলো খুবই এফিশিয়েন্টলি আন্তরিকভাবে কাজ করছে এবং জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যতটা সম্ভব কাজ করে যাচ্ছেন। এর বাইরে আমি এক্স্যাক্ট ডেটা দিচ্ছি না, এগুলো আপনাদের কাছে সফট কপি চলে যাবে। খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে স্বল্প মূল্যে 15 টাকা মূল্যে 30 কেজি করে যে চাল, সেটা বিতরণ অব্যাহত আছে এবং অতীতে যে কোনো সময়ের তুলনায় এখন উপকারভোগীর সংখ্যা অনেক বেশি। সার নিয়ে আমি একটু পরে বলছি, এখানে সারের মজুদ নিয়ে কিছু তথ্য আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। গত সপ্তাহে ব্রিফিং হয়নি বলে গত সপ্তাহে এটা বলা হয়নি। সেটা হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের দীর্ঘ 4 বছর ধরে জমে থাকা অবসর ও কল্যাণ ভাতার বকেয়ার জট কাটাতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 15 আগস্ট জেলা একসাথে 2035 কোটি 86 লক্ষ টাকা স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 4 বছর থেকে এটা বন্ধ করা ছিল, এটা আবার চালু হয়েছে। আমরা বুঝতেই পারি আমাদের স্কুল শিক্ষকরা তাদের অবসরকালীন এই ভাতাগুলো না পেয়ে কতটা সংকটে ছিলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আমরা এর মধ্যে এটা যথেষ্ট সোশ্যাল মিডিয়াতে ট্র্যাকশন পেয়েছে, সেটা হচ্ছে নারীদের জন্য পিঙ্ক বাস, যেখানে নারী চালক এবং কন্ডাক্টর সবই নারী থাকছেন। তাদেরকে কেন্দ্র করে, তাদেরকে রেখে এটা শুরু করা হয়েছে। আমরা জানি যে গণপরিবহনে নারীদের নানান রকম হয়রানির অভিজ্ঞতা আছে, এটা শুরু হলো, এটার সংখ্যা অচিরেই আরো বৃদ্ধি পাবে এবং আমাদের নারীরা খুবই এফিশিয়েন্টলি অত্যন্ত বড় কতগুলো বাস, এর মধ্যে ডাবল ডেকারও আছে, সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী বলেছেন একটা জিনিস, সেটা হচ্ছে ধীরে ধীরে এগুলো ইলেকট্রিক বাসে কনভার্ট করা হবে, মানে এগুলো তো আছেই, সাথে সাথে ইলেকট্রিক বাস এখানে যুক্ত করা হবে। দর্শক, আমরা তথ্য উপদেষ্টার বক্তব্যে যুক্ত ছিলাম। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।